করেছি, আমার কাছে ছায়ার মতো সব সময় ঘুরে বেরিয়েছে। আজ তার না থাকার বেদনা আমি মর্মে মর্মে উপলব্ধি করছি। জানি না শ্বশুর বাড়িতে কিভাবে আছে, তবে পুজো এখানে এলেও তবু দুদণ্ড চোখের সামনে দেখতে পাবো। তবে ওর দাদা যখন গেছে নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসবে। সঙ্গে করে নিয়ে আসতাম বিজয়া, কিন্তু কিন্তু কি? পুজোয় ওরা সব কলকাতায় বেড়াতে যাবে। ওর শ্বশুর বললো পুজোর পর বন্দনাকে এখানে পাঠাবে। সত্যি বন্দনা কলকাতায় বেড়াতে যাবে? তবে কি আমি তোমাকে মিথ্যা কথা বলছি? না গো না, আজ সে সন্দীপ চ্যাটার্জির বোন দুঃখিনী নয়, সে এখন অচিন গায়ে ধনী পরিবারের বউ। তা হতভাগী কেমন আছে? সেখানে সকলের সঙ্গে নিজেকে বেশ মানিয়ে নিয়েছে তো? সে আর তোমাকে বলতে হবে না, তোমার শিক্ষায় বাড়ির সকলকে যে সে কত আপন করে নিয়েছে, তোর বন্ধুরা যে কত সুখী হয়েছে, নিজের চোখে না দেখলে তোমাকে আমি আর কোনো কিছু। তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? না না, ও কিছু না, হতভাগের জীবনটা তো খুব দুঃখে কেটেছে। কত দাদা হয়ে আমি ওর মুখে হাসি ফুটাতে পারিনি, তাই আজ ওকে সুখী দেখে আমার খুব আনন্দ হচ্ছে বিজয়া। আর সেই আনন্দের মাঝে কখন যে চোখে জল এসে গেছে। না না, আমার চোখের জল ফেলা ঠিক হবে না, চোখের জল পড়লে তার যে আমার মঙ্গল হবে। হ্যাঁ গো, বন্দনা আমার কাছে কিছু জিজ্ঞাসা করছিল। জিজ্ঞাসা করবে না, বারবার জিজ্ঞাসা করছে। আর রাজুকে নিয়ে যায়নি বলে সে কি রাগ। এবার যখন যাবো রাজুকে নিয়ে যাবো বলে আমি কথা দিয়ে। তুমি যে বললে বোনের বাড়ি দুদিন থাকবে, তা চলে এলে কেন? সে ইচ্ছে তো ছিল, বন্দনা শ্বশুর বন্দনাকে নিয়ে কলকাতা বেড়াতে গেলে অবশ্য আমাকেও যেতে বলছিল, কিন্তু এই পোশাক নিয়ে ওদের পাশে আমার বেমানান হবে, তাই বাড়ির কাজের অজুহাত দেখিয়ে আমি চলে এলাম। বন্দনাকে তাহলে ওর শ্বশুর খুব ভালোবাসে বলো? ভালোবাসা আজকের দিনে ওরকম মহৎ মানুষ দেখাই যায় না। আমার সঙ্গে টেবিলে বসিয়ে কত রকমের যে মিষ্টি খাওয়ানো, সে আর বলতে পারবো না। যাই হোক, হতভাগী তোমার সুখে হয়েছে। ওর সুখের জন্য দিন রাত আমি ঠাকুরকে কত দেখেছি। জানো বন্দনাকে একবার দেখবার জন্য মনটা আমার বড় ছটফট করছে। আর তো পুজোর মাত্র করে দিতে, পুজোর পরেই আমি বন্দনাকে নিয়ে আসবো। হ্যাঁ বাবা, তোমাকে নিয়ে যাবো। পিসিমণি কলকাতা বেড়াতে যাচ্ছে। ঠিক আছে, তোমার পিসিমণি এখানে আসো, তারপর তুমি পিসিমণির বাড়ি গিয়ে কলকাতা বেড়াতে যাবে। খুব মজা হবে। পিসিমণি আমাকে অনেক খেলনা কিনে দেবে। তুমি আমার পুজোয় জামা আনবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামা এনে দেবো বাপি। বন্ধুদের বাপি কি সুন্দর জামা এনে দিয়েছে। দাঁড়াও, তোমাকে নিয়ে এসে আমি দেখাচ্ছি। মঞ্জুর মতো জামা কিন্তু আমারও চাই। ছেলেটাকে একটা সামান্য জামা কিনে দিতে পারতাম। পুজোর আর 5টা ছেলের জামা কাপড় দেখে আমার কাছে যখন কাঁদবে, আমি তাকে কি বলে সান্ত্বনা দেব? দাদা, আমি কিছুই খেতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি আর পুরোনো জামা প্যান্টটা কেচে রাখবো। তা হ্যাঁ গো, বন্দনা কাপড় দেখে কি বললে? খুব আনন্দ হয়েছে। এমনকি আমাদের কাপড় ঠাকুর দেখতে যাবো বলেছে। আর আমাদের রাজু খেলা জামা পরে ঠাকুর তলায় ঘুরে বেড়াবে না, মানে বন্ধু নিমন্ত্রণের জন্য কাপড় আনতে পারলে, ছেলেটার জন্য একটা সামান্য জামা আনতে পারলে না দাদা। তুই তো আর্থিক অবস্থা জানিস রে ভাই। তাছাড়া বন্দনার নতুন বিয়ে হয়েছে, ওকে পুজোর সময় না কাপড় দিলে লোক সমাজে আমাদের হেয় হতে হবে। যে সমাজে একজন না পেয়ে শুকিয়ে কুকুরে মরে গেলে তার মুখে খাবার তুলে দেয় না, যে সমাজ ছুতো খুঁজে বেড়ায় একটা সহজ সরল সুন্দর জীবন বিকাশের পরিবেশ গড়ে দিতে পারে না, সে বিশাল সমাজ দাদা। তোর অভিযোগ মিথ্যে না, কিন্তু পারবে তুমি ধরে সঙ্গে আত্মীয়তা করতে পারবে না দাদা, কোনোদিন পারবে না। পদে পদে তোমাকে অপমানিত হতে হবে। অনেক আশা নিয়ে যে কাপড় মিষ্টি তুমি নিয়ে গিয়েছিলে, আইটা শুধু অপমান করে ফিরে গেছে। এর ভয় তো কোনোদিন তোমাকে চোর অপবাদ দিয়ে আর ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। ওদিন তোমার স্নেহ ভালোবাসার মূল্য যেখানে নেই, নিচে
না দাদা। না না, এই কথা এসব করতে কে বলেছে? কেউ বলেনি। আর তুমি এলে নিজের মুখে প্রকাশ করবে না তা আমি ভালোভাবে জানি। কিন্তু দাদা, ঘরের পরে তোমার সযত্নে লুকিয়ে রাখা কাপড় মিষ্টি আমার চোখে ফাঁকিয়ে দিতে পারেনি। তুমি না আমাকে এত সব কথা বললে, সেসব তো আমি মিথ্যে। কি চুপ করাচ্ছ কেন? বলো। বিজয়া, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। তোমার সঙ্গে আমি অভিনয় করেছি। অভিনয় করতে যে আজ আমি হেরে গেলাম। বলি দাঁড়া, আমাকে ডাকবি না, আমাকে ডাকিস না। আমি মিথ্যাবাদী, আমি জানি না। তোর এই হাত দুটো দিয়ে মিথ্যাবাদের জায়গা কি হলো? পারবি না? ক্ষমা করিস না, ক্ষমা করিস না। জীবনটাকে তুমি শেষ করে দিও না দাদা। অনেক প্রদীপ, যার মুখের হাসি আমি কোনোদিন হারিয়ে যেতে দেখিনি, সেই বন্ধনায় একটু পেটা বেদনা নিয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। এসব আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতে। ঠাকুরপো, সত্যি কি বন্ধনা সত্যি হতে পারেনি? এসব কথা খুব কাঁদছি। তুমি আমার কাছে গোপন করে রাখতে চাইছো? মানে তোকে কেউ আমার কাছে গোপন করে রাখতে পারবে না। বন্দনাকে আমি 10 মাস 10 দিন গর্ভে না তুললেও আমি যে তাকে মাতৃস্নেহে মানুষ করেছি। তাই সন্তানের কথা বুঝতে মায়ের বেশি দেরি হয়নি ঠাকুরপো। দাদা বলতে অস্থিরে উঠেছে। এদিকে সংসারের অভাব দিন দিন বেড়ে চলেছে। নিয়ত দর্শকের মতো দেখছি না, আর চাকরির আশা না করে একটা কিছু আমাকে করতেই হবে। কিন্তু আমি কি করব? এই শিক্ষিত বেকারের কি পথ? এই অন্ধকারময় পৃথিবীতে একটু আলোর জন্য দিশেহারা পথিকের মতো পথ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনো পথের সন্ধান আমি পাচ্ছি না। আমিও তোকে সারাদিন খুঁজে বেড়াচ্ছি রে প্রদীপ। কেন? কি হয়েছে? এদিকে মিস্ত্রিরা ঠাকুরের রং করতে এসেছে, অথচ দেখছি তোর কোনো পাত্তা নেই। কি কি ব্যাপার বলতো প্রদীপ? না মানে শরীরটা বেশ ভালো নয়। সে কি এই পুজোর সময় তুই অসুখ বললে আমি যে ভীষণ অসুবিধায় পড়বো রে। তুই আছিস, অনেকটা পরীক্ষা না, ভালো কথা নয়। তুই তাড়াতাড়ি ওই ডাক্তার বলে যা। না, তেমন কিছু হয়নি, সেরে যাবে। ও তাহলে বুঝেছি। কি বুঝেছিস? তোর এই মনের অসুখের কথা, মনের মন্দিরে। যাই হোক, তবু তোর উৎসাহে এই গ্রামের লোকের মুখে 4 দিন হাসি ফুটে উঠবে। আমার একার কথা বলিস রে প্রদীপ, তার সঙ্গে তোরও কিছু জড়িয়ে আছে। জানিস জানিস প্রদীপ, এই গোলাপপুর গ্রামের মানুষ হাসি আমি চিরদিন দেখে যেতে চাই। শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে এ আমার স্বপ্ন। জানি না আমার এই কোনোদিন বাস্তবে পরিণত হবে। নিশ্চয় হবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পূর্বাকাশে উদিত হয়েছে নতুন সূর্য, আর সেই সূর্যের আলোর ছোটাই রাজপুর গ্রামের মানুষের মুখে হাসি ফুটতে বেশি দেরি নেই। ওরে সেই মহাদিনে আমি পরস্পরের সকলের হাত ধরে তারস্তরে চিৎকার করে বলবো, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। মানুষে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, থাকবে না কোনো উচ্চ নিচ ভেদাভেদ, থাকবে শুধু প্রেম প্রীতি আর বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। আমিও তোর মতো গভীর ভাষায় বলবো, ভোরে রবি উঠবে আবার নিশার অবসানে, জীবনটাকে রাঙিয়ে দেবে নতুন সুরের গানে। বসন্ত আসবে আবার, হাসবে জগৎ, দেখবে পাহাড়, দোলন চাপা মাথা দুলিয়ে গাইবে আপন মনে। ভোরে রবি উঠবে আবার।
সতী মায়ের সৎ সন্তান হয়ে থাকে তোকে আমি অভিশাপ দিচ্ছি, 3 আর 3-এর মধ্যে তুই মুখে রক্ত উঠে মরবে। মা, মা গো জগৎ জননী মা, তুই কার্তিক বেটার মৃত্যু দে মা, তাহলে এই গিন্নি আবার আমার কাছে ফিরে আসবে মা। না মা না, আমি তোকে শুধু মুখে কাজ করতে বলবো না মা, তোকে আমি 5-10 টাকার পুজো দেবো মা। পুজো নিয়ে তুই আমার গিন্নিকে ফিরিয়ে দে মা। ভাবছি আমি আর একাকি থাকতে পারছি না মা। হোক সে অসতী, তবু আমি তাকে বরণ করে ঘরে তুলবো। গেছি গো, গেছি। কি হয়েছে রে? আমি একেবারে শেষ হয়ে গেছি। কি হয়েছে তাই বল। যা আমার তাই হয়েছে। ওই ভূমিকাটা রেখে আসল কথাটা খুলে বল। তুই দাঁড়াও কথা, আমি আগে একটু দম নিয়ে সোজা হয়ে দাঁড়া যা রে অত টাকা। সোজা হতে পারছি না কথা, সোজা হতে পারছি না। যত মারে কোমরটা দিয়ে মেরেছে। তোকে মেরেছে? না গো, কিচ্ছু নয়, এ বড় বড় লাঠির ঘা। এইগুলি কে মারলে? ওই কুলি পাড়ার ছেলেরা। আমি তো কোনো রকমের পৈতৃক ফান্ডা নিয়ে পালিয়েছে। আর তোমাকে পেলে তারা একেবারে শেষ করে দেবে। কেন রে, কেন কেন? ওই ভাজাকুলির মেয়ের জন্য যেন তোর কাপড়টা দিয়ে পাঠিয়েছিল, সেই কাপড়টা আমি দিয়ে তোমার নাম করেছি। অমনি চুরি ঘর থেকে বেরিয়ে আর আমার হাতটা ধরে চেটিয়ে নড়াচড়া করলো। আর এই সন্ধ্যা আমার ছেলেগুলো এসে পিছার কোমরে লাঠির ঘা বসিয়ে তোমার জন্য যেমন বৈদিক পান্ডা দিতে হবে এই রকমটা। আরে এই ছেলে তো এখন কি করছে? ওই পায়ে বসে জোরটা করছে। এক্ষুনি হয়তো দলে বেঁধেছে, মাকে ঘর থেকে টেনে বার করে নিয়ে মারবে। হ্যাঁ? ওরে বাবা ভূপতি, হ্যাঁ বাবা আমি এখন কি করবো রে? ওরা যে আমাকে শুয়ার মারা করে মেরে ফেলবে রে। তুমি এখন কিছুদিনের মধ্যে বাড়তে বড় কথা। কিন্তু এই রাস্তায় দেখতে পারলে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে রে। তুমি যা ভালো বুঝে তাই করো। তোমাকে আমি ফাই করে পালন করেছিলাম। তোমার পাড়ার বৌছিদের দিকে নজর দিও না। তখন আমার ছেলে কথাটা তুমি কাঁদে দাও। এবার ছেলে সামলা। ওই গরিবটা বাকি হলো মিষ্টি লাগে। এবারের মতো তুই আমায় বাঁচাবো। হ্যাঁ আমি তো সব কথা শুনি। আমি তোকে ছুঁয়ে বলছি, আমার মোরা বাপের দিব্যি দিয়ে বলছি। আর আমি তোর কোনো খারাপ কাজ করবো না। বলে 3 কোটি বাবু আছে, 3 কোটি বাবু। ওই বাবা, বুঝি, তুই যা। যে বলবি, তোর বাড়ি গেলে, আসতে করতে হবে না। আলোটা বন্ধ করবে না। কথা কি বল বাবা? কি বল মা? কি বল ছেলে রে? আমি তোকে ভালো নতুন জামা প্যান্ট কিনে দেবো রে। ঠিক কথা ঠিক ঠিক ঠিক। দেখো, মানে এই মানে সেটা ভুলে যেও না। তাহলে আমি নিচে বাড়িতে তোমাদের ভেঙে ফেলবো না। মনে থাকে যেন। মা গো মা জগৎ জননী, এবারের মতো তুই এই অদমকে বাঁচা মা। আমি এই নাম বলছি, গান বলছি, আর উঠবসি মা, উঠবস করছি না। কোনোদিন কোনো এই পাড়ার মেয়ে বউদের দিকে তাকাবো না মা। এই যে 3 কোটি বাবু, আপনি বাড়ি দিয়েছেন, ওই যে কি আমরা কোনো ছাড়াই পেলাম না। হ্যাঁ ও স্যার আপনি আসুন। কি ব্যাপার বলুন তো? মনে হচ্ছে গভীরভাবে কোনো কিছু চিন্তা করছিলেন। আমি হঠাৎ এসে সেই চিন্তার জবনিকে টেনে দিল। না স্যার, সেরকম কিছু নয়। এই কেমন আছেন স্যার? ভালো, এই সমিতির নেই তো আমার মধ্যে জড়িয়ে পড়ে আমরা চার আজকে কয়েকদিন দেখবো। আমি ভাবলাম এই আমার মতো অধমকে হয়তো আমি ভুলেই গেলেন। আপনাকে আমি বলতে পারবো না 3 কোটি বাবু, আমার জবাবে একমাত্র আপনি আমার সহায়। আমি আপনার কাছে এসেছি। সবই মায়ের জগৎ জননীর ইচ্ছা। আপনার কাছে বিশ্বাস করে সমস্ত কথা বলতে পারি তো? একবার বিশ্বাস করি দেখুন না। আশা করি আমার কথা মতো আপনি কাটবেন। নিশ্চয়ই করবো। কিন্তু বেইমানি করলে আমি এটা আপনাকে কাটিয়ে রাখবো না। কি যে বলেন স্যার, আমি ব্রাহ্মণ সন্তান, এই সন্তান ব্যক্তি জগৎ জগৎ আপনার সঙ্গে কি আমি কখনো বেইমানি করতে পারি?
আমি আপনার উপর কাজের দায়িত্ব দিচ্ছি। সন্দেহের মন তবে এবার এই বেশি নয়। কিভাবে স্যার? বয়সের ভার যত সম্ভব কমিয়ে আপনাকে একটু খুব বেশি অভিনয় করতে হবে। অভিনয়? হ্যাঁ, আপনি সেখানে গিয়ে বলবেন কিন্তু সে আপনাকে ডিভোর্স করছে। কিন্তু স্যার কোনো কিন্তু নয়। কাজ শেষ হলে আর দেখা যাবে। কিন্তু স্যার এই কথা শুনলে বন্ধুরা তো শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যাবে। আমি দিলে আমার লাভ আমার বন্ধনার কাছে আমাকে এই বন্ধনাকে ভালোবাসেন স্যার? ভালোবাসা তার রূপ যৌবনে মুক্ত হয়ে প্রেম নিবেদন করতে গিয়ে আমার কালে চড়ে ধরেছে চড় সেটা আমি কোনো দেব না। যার রূপ শুধু আমি ছিঁড়ে মেরে খেতে ছড়ে যাওয়া ফুলের মতো তার দেহ আমি ছুঁড়ে ফেলে দেবো অন্ধকার বড় করে 1000 টাকার নোট, কাজ হাসিল হলে আরো 1000 টাকা। টাকায় পাপ, টাকায় পুণ্য। মা গো মা জগৎ জননী, তোকে আরো 5 টাকা পুজো দেবো মা। এটাকে তুই পাপ বলে যেন মনে করিস না মা, পাপ বলে যেন মনে করিস না। দেখতে দেখতে পুজো কেটে গেল। পুজোর আনন্দ মুখর তিনি দাদা বৌদি হয়তো আমার মতো করে নিঃশব্দে চোখের জল মুছছে। ওটা এই মন্ত্রী জীবন আর আমি কাটাতে পারছি না। তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কি ব্যাপার আজ এত উচ্ছ্বাস যে? ঘরে সুন্দরী স্ত্রী আর বাইরে ইঞ্জিন বর্ষা, দুটো একসঙ্গে হলে উচ্ছ্বাস করা যাবে বলো? সবাই খাটতে আমার ভালো লাগে না। ঠাট্টা নয় পেয়ে ঠাট্টা নয়। তুমি কিন্তু দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছ। তোমার কাছে আমি চিরদিন দুষ্টু ভবর হয়েই থাকতে চাই। ভগবান কিছু একদের মধুক্ষেপ দেখতে পাই না। বাগানে নানা রকম ফুল আমি বাগান থেকে সেরা ফুলটি তুলে এনে ঘরে সাজিয়ে রেখেছি। অতএব এই ধরনের অন্য তারপর ফুলটি শুকিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেবে কোথা নর্দমায়। সঙ্গে গল্প করে মুনিষী গল্প পর্যন্ত কোনোদিন জিততে পারেনি। আর আমি তো কথা অতএব অবশ্যই দেখো আমাকে বিয়ে করে বাবার স্নেহ ভালোবাসা থেকে তুমি বঞ্চিত করেছো। বাবাকে সুখী করতে তুমি আবার বিয়ে করো। কি হবে? সবকিছু আমার দৃষ্টি বলবে দিদি। আমাদের বাড়ির এক করে ছেলে মুখে থাকবো। স্ত্রী হয়ে কোনোদিন তোমার প্রতি কোনো দাবি করবো না। আমি স্বেচ্ছায় তোমাকে মুক্তি দিচ্ছি। আমি তোমার নিতে পারি না বন্ধনা। আমার ভালোবাসাকে তুমি করুণা বলে ফেলবে। তোমার ভালোবাসা আমার নারী জীবনের একদিকে যেমন গল্প, তেমনি অপরদিকে কি বন্ধনা? না ও কিছু নয়। সবসময় তুমি আমাকে গোপন করতে চাই। আচ্ছা আচ্ছা বলো না, বাবা কি ভাবে তোমার সঙ্গে কথা বলে না? না না বাবা আমার সাথে খুব ভালো হয়। আমাকে খুঁজতে হবে। বিয়ের পর আজ পর্যন্ত একটা দিনের জন্য পলাশ তুলে যাওনি। এমনকি আমি যাওয়ার কথা বলে তুমি নানা রকম পলাশ থেকে এগিয়ে দাও। চলো না, চলো না একদিন দুইজনে পলাশ থেকে বেরিয়ে আসি। আমি চলে গেলে বাবাকে সব দিক থেকে অসুবিধা হবে। আর তাছাড়া দাদারাও যখন নিতে আসেনি তখন আমরাই বা শুনে যাবো কেন? কখনো মাথার উপর সংসারের বিরাট দায়িত্ব। তাছাড়া তুমি তো চাকরি পাইনি, সেই জন্য হয়তো আসার সময় পাইনি। দাদার উপর অসম্ভব থাকা ঠিকই নয়। না গো না, এই পৃথিবীতে কারোর উপর আমার বিমান অভিযোগ নেই। এই দেখো কোথায় কোথায় ভুলে গেছি। আসল কথাটাই তোমাকে এখনো বলা হয়নি। কি কথা গো? আমাকে এক্ষুনি কলকাতায় যেতে হবে। কখন থেকে? হয়নি, রাতে কোথায় ফিরে করবো। আর শোনো, শীতে যদি দেরি হয় আমার জন্য উপোস না করে থেকে তুমি খেলিও, বুঝেছ? না গো না, একদিন একটু উপোস করে থাকলে আমার কিচ্ছু ক্ষতি হবে না। ভগবান করুন সত্যি তোমার যেন কোনো ক্ষতি না হয়। যেখানে প্রাণের সঙ্গে প্রাণের, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, সেই দুইয়ের সংমিশ্রণ থেকে হঠাৎ যদি তুমি কত সুস্থ হয়ে পড়ো, তাহলে যে তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না বন্ধুরা, তোমাকে হারিয়ে আমি বাঁচতে এখানে যাও, যত দূরেই থাক, সবসময় মন পড়ে থাকে আমার কাছে। আমাকে খুব ভালোবাসে। অথচ আমি দিনের পর দিন ব্যক্তিগত বলে বিয়ে হয়ে যাচ্ছি। না না, আমার এই অভিশপ্ত জীবন আমি অভিনয় করে কাটিয়ে দেবো। তবু বাবার সঙ্গে বিবাদ হোক এ আমি চাই না। এ আমি কিছুতেই চাই না। তুমি না আমাকে চাইছো। আর সেই তুমি আমাকে
এসব কথাগুলোর সাথে আমি একেবারে পছন্দ করি না। আপনার কি লজ্জা কেন বলে কোনো জিনিস নেই? মেয়েদের কাছে পেতে হলে তাই এমন কোনো জিনিসকে এত নিচ আপনি? তোমার মতো সুন্দরী এমন আমি যে বিচার বুদ্ধি পর্যন্ত হারিয়ে ফেলি। দশটি ঘন্টা দাঁড়িয়ে অসংখ্য কথা বলতে আপনি এটা পাচ্ছে না? আজ তুমি প্রশ্রিয়া তোমাকে অবিবাহিত অবস্থায় যেদিন আমি প্রকাশ করে গেছি সেদিন থেকে তোমার এই রূপ আমাকে পাগল করে দিয়েছে। আপনার কথা বলা শেষ হলে আপনি যেতে পারেন। তুমি বিশ্বাস করো তোমাকে আমি ভালোবাসি। তোমার শ্বশুর নাই নেই আমার কথা তোমাকে মোটেই শাস্তি করতে পারে না। কি করতে তাদের চলো তোমাকে নিয়ে আমি এখান থেকে যাবো মানুষের কোলাহল থেকে আমার কাছে পৌঁছাবে না। সেখানে থাকবে তুমি তোমাকে নিয়ে আমি সুন্দর রঙের তোমার জীবন আপনি এবার দেখো জীবনটা ময়লা কৃষ্ণ আসতে হবে জীবনের সমস্ত সকল জীবের ভোগের জন্য কত আদর তুমি তা চাই কেমন করে পুষ্প চাই করে মালা রাখতে হয় সেই জীবন তুমি হেলাইন করতে চাও আমি তা হতে দেবো না। আপনার এই সহানুভূতির জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি এখন যেতে পারেন। ও তাহলে আমার প্রস্তাবে তুমি রাজি নাও? আপনার প্রস্তাবে রাজি হওয়ার আগে গলায় দড়ি দিয়ে আমার আমার অনেক ভালো। আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেবো না। খবরটা বলছে আমার নাম ধরে ডাকবেন না। আমার নাম ধরে কোনো অধিকার আপনার নেই। আমি তোমার ভোট দিয়েছি আপনি দেখছি জানোয়ারের চোখ। আপনার এই লোকরা ছেড়ে জোর করে বাস করা উচিত। জানো জানোয়ারের বিবস্থার একটি যুবক দেখুন আপনার অনেক উদ্ধত্ত করে আমি সহ্য করছি, কিন্তু আর নয়। এই মুহূর্তে আপনি বেরিয়ে না গেলে আমি চিন্তা করতে রাখবো। তুমি আমার কাছে চড়ে মেরেছিলে সেই রূপচৌরি যার মার মধু ফুরিয়ে গেলে আমার বুক বৃদ্ধি ঘটাতে আমি তোমাকে পৃথিবীর বুক থেকে চিরদিনের মতো সরিয়ে দেবো। আশ্চর্য, কত রকমের মানুষ এই পৃথিবীতে বাস করছে। কেউ চায় শান্তি, আর সেই নামে ওরা বলল যদি আমার মতো ওখানে নিয়ে নিচ্ছি বোন, ওখানে ছেড়ে যাবো। না তোমার এই বিন্দু থেকে ঝরে যেতে দেবো না। কি আপনি? কতদিন আমার সঙ্গে ঘর করলে আর এখন এই নতুন স্বামীকে এই পুরনো স্বামীকে ভুলে যাচ্ছ। আপনাকে তো এর আগে বলতে দেখিনি। দেখেও না দেখা ভান করছো, আর এটাই সবে অতীতকে কেউ সাথে বর্তমানে দেখে এলে নিজের সুখের জীবনকে বিসময় করে তুলতে চায় না। বর্তমানটাই তুমি সুখী হলেও আমি কিন্তু সুখী হতে পারিনি গঙ্গা। অতীতের স্মৃতি বারবার আমার চোখের সামনে ওঠে, তাই তুমি আমাকে ডিভোর্স করে চলে এলে আমি তোমার খোঁজ করে ঠিক এই শোনাবো তুমি বলছেন আপনি? যা বলছি তা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমার স্বামীকে তুমি আর ভুলে গেলেও আমি তো তোমায় ভুলতে পারবো না। তোমার স্বামী শ্বশুরের কাছে আমাদের দুজনকার গোপন খবর ফাঁস করে দেওয়া। এতখানি দিন করে আপনি হবেন না। আপনাকে আমি জানি না, চিনি না, তবু আপনার পায়ে ধরে আমি অনুরোধ করি। আমার জীবনে হঠাৎ দুঃখের মতো আমি ভাবো মিথ্যে একটা ধোয়া তুলে আমার মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে আপনি দুঃখ সাগরে ভাসিয়ে দেন। একটা শর্ত তালিকার পায়ে ধরবে কানবে না বৌদি। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি, তার সঙ্গে এটাও বুঝেছি এটা ভণ্ডামি সারাতেই নয়, ওই নামকারে একটা নতুন পথ, তাই না ভদ্রমশাই? আমি একদিনও মিথ্যা কথা বলছি না। ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল। কতদিন আগে বিয়ে ছিল? বছর তিনেক আগে। আপনাকে ডিভোর্স করলো কেন? আমার বয়স হয়েছে ওর চেয়ে বেশি। এই ছেলে দেখে আমাকে ডিভোর্স করেছে। তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তোমালপুর। তোমালপুর? না তোমালপুর নয়, দুলালপুর। তোমালপুর? না এই নামটা এই পেটে আসছে মুখে আসছে না। মনে পড়ছে আমার বাড়ি অচিনগাঁয়ে। সত্যি কথা বলুন, আপনার বাড়ি কোথায়? আরে বলছি বাবা, বলতে যাও বলতো না। কি অভিনেতা অভিনয় করতেছে, মুখোশ খুলে গেল যে। একই নিপুরি থেকে আপনি মা এই
ছি 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 এই বৃদ্ধ বয়সে একটা মেয়ের সংসার ভাঙে আসতে আমার বিবেকে এত বাঁধল না, না মনুষ্যত্ব আমার এত চিৎকার করে উঠল না, না বয়সের সাথে সাথে আমার এতই বুদ্ধির কম হয়েছে যে একটা মেয়ের বয়সে মেয়েকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতে এখন আমরা দ্বিধা বদল না। আমি গান বলছি আর নাম বলছি আর কোনোদিন এমন কিছু কাজ করবো না। এবারের মতো তুমি আমায় রেহাই দাও বাবা। আমি বহুদিন ভাইয়ের প্রতিবেশী, আমার পূজনীয়, তাই এত বড় আমার সত্ত্বেও আজ আপনাকে আমি আমার মাতৃ সম্পত্তির নামে অপবাদ দিতে এসেছে সেই মুখ খারাপ তুমি তো জানিনি হও, তাহলে আমি চিৎকার করে বলতে পারি সীতা, সাবিত্রী, অরুন্ধতী কেউ সতী ছিল না বৌদি, কেউ সতী ছিল না। ঠাকুর তুমি আমাকে এখানে বিশ্বাস করো ঠাকুর। বিশ্বাস করছি সেদিন যেদিন তুমি এই বাড়িতে এসে আমার মায়ের অভাব ভুলিয়ে দিয়ে আমাকে সন্তানের মতো আপন করে দিয়েছো। ঠাকুর জানি না আমার বড় কথা আমি মা বলতে পারি আর আমাকে কত মায়ের স্নেহ করতো, কিন্তু তোমার কাছ থেকে যে স্নেহ ভালোবাসা আমি পেয়েছি বৌদি, আমি তা কোনোদিন বুঝতে পারবো না। এই পৃথিবীর প্রত্যেককে বলে রেখেছে আমার অনুরোধ, আপনারা কিছু না পারেন অন্তত শ্বশুর বাড়িতে গিয়ে মাতৃহারা ছেলেদের আপন করে নেবে, মাতৃহারা ছেলেদের আপন করে নেবে। ঠাকুর তোমার সুরে সুর মিলিয়ে আমি এই পৃথিবীর বোনেদের কাছে বলে যাই, স্বামী শ্বশুরের ঘরে হচ্ছে বিবাহিতা নারীদের স্বর্গ। তাই যত দুঃখই আসুক না কেন, যত কষ্টই আসুক না কেন, তারা যেন কোনো স্বামীর ঘরে পরিত্যাগ করে সেই স্বর্গ সুখ থেকে বঞ্চিত না হয়, সেই স্বর্গ সুখ থেকে বঞ্চিত না হয়। যাহা চায় তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চায় না। বিশ্বকবির এই বাণী মানুষের জীবনে চন্দ্র সূর্যের মতো সত্যি। 19 বছর আগে বর্ণালীকে হারিয়ে আমি শিখামায়ের মুখে সেদিন আমি বর্ণালীর চোখ খুলেছিলাম, কিন্তু অদৃষ্ট এমন অন্ধ শিখা আজ অন্ধ হয়ে আমার চোখের সামনে। না আমি আর ভাবতে পারছি না। কিছু বলবি মা? মনে হচ্ছে তুমি কিছু একটা চিন্তা করছিলে বাবা। না ও কিছু না। তুমি স্বীকার না করলেও আমি জানি বাবা, আমার চিন্তায় তুমি অস্থির হয়ে উঠেছো। তুই কি করে বুঝলি মা? আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তুমি যেন কিরকম বদলে গেছো। সমত শান খাওয়া করো না, কতবার দেখি তবে তোমার সারা পায়, এমনকি আমার সামনে পর্যন্ত দাঁড়িয়ে তুমি বেশিক্ষণ কথা বলতে পারো না। তোকে আমি বোঝাতে পারবো না রে মা, এই পিতৃ হৃদয়ে কত ব্যথা সঞ্চিত আছে। এই অন্ধ হয়ে থাকার চেয়ে মৃত্যু হলেই আমার ভালো হতো বাবা। তোমার কাছে আজ আমি একটা বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছি। না রে মা না, ওটা বলিস নি। তবু তুই আছিস, তোকে দুর্দ চোখের সাথে দেখতে পাচ্ছি বলে আমি এখনো বেঁচে আছি। তা না হলে আমি অনেকদিন আগেই শেষ হয়ে যেতাম। সে আজ 19 বছর আগের কথা, তারিখটা আমার এখনো মনে আছে। সেদিন ছিল 21শে বৈশাখ, কাল বৈশাখীর প্রচন্ড ঝড়ে আকাশে নেমে উঠেছিল দুর্যোগের ঘনঘটা। প্রকৃতি সেদিন নিষ্ঠুর ধ্বংসলীলায় মেতে উঠেছিল, কোনো কিছুই বাধা মানছিল না। সব কিছু অগ্রাহ্য করে অনেক কষ্ট ওর মাকে নিয়ে আমি হাসপাতালে গেলাম। দুর্যোগের জন্য সেদিন ডাক্তারও ছিল না। হাসপাতালের আউটডোরে ওকে প্রসব করে তোর মা মারা গেল। প্রকৃতির সেই ধ্বংসলীলায় হাজার হাজার মানুষ আত্মীয় হারায় পথে পথে ঘুরে বেড়াতে লাগলো। আর সে সঙ্গে আমি হারালাম স্ত্রী, আর তুই হলি মা হারা হয়ে গরম দুঃখিনী মেয়ে। বাবা তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো। এই পৃথিবীতে আমি কাউকে জানি না, আমি শুধু জানি তোমাকে বাবা, শুধু তোমাকে। আমিও তাই ভেবে তোর মুখ চেয়ে বর্ণালীকে হারিয়ে সেদিন আমি কাঁদিনি। তোকে মানুষ করতে হবে এই ভাবনা আমায় দিয়ে উঠেছিল। ধীরে ধীরে তুই বড় হলি, স্কুলের পড়া শেষ করে কলেজে ভর্তি হলি। তোর সুখের নীড় করে দেওয়ার জন্য আমি যখন মনে মনে গান দিচ্ছি, ঠিক সেই সময় তোর অ্যাক্সিডেন্ট আমাকে মনে করিয়ে দিল
19 বছর আগের কথা। তুমি কাঁদছো বাবা? না না রে মা, না। স্মৃতি বড় বেদনাদায়ক রে। অতীতের পিঠা তুলতে হৃদয়ের মধ্যে জমে থাকা সঞ্চিত ব্যথা চোখের কোণে জল হয়ে লেগে আসে। তুমি যদি এভাবে থেকে পড়ো, আমি কোথায় শান্তনা পাবো? না রে মা, না। আমি দুর্বল হইনি। আমার যে এখনো অনেক কাজ বাকি। তোর সুখের নীল বেঁধে না দেওয়া পর্যন্ত দুর্বলতাকে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। তোমার সাথে সবসময় ওই একই চিন্তা। এসো, আজ তুমি গীতার 4র্থ অধ্যায়টা আমাকে পড়ে শোনাবে। মেয়েটার দিকে চোখ তুলে আমি তাকাতে পর্যন্ত পারি না। আজকের দিনে কে এমন সহজ ছেলে আছে যে সব জেনে শুনেও অন্ধ মেয়েকে জীবন সঙ্গিনী করবে? এই প্রদীপ ছেলে, এসো বাবা একটু। কদিন আসনি কেন? চার সন্ধানে কয়েকদিন কলকাতায় গেছিলাম। কিছু সন্ধান পেলে? না কাকা বাবু, অফিসের দরজায় দরজায় ধর্ণা দিয়ে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে এলাম। আজকের যুগের শিক্ষার কোনো মূল্য নেই। চাই সুপারিশ, না হয় টাকা। তাহলে হাজার আশা করলেও চাই মেলবে না। এই জন্যই তো প্রকৃত শিক্ষিতরা অন্ধকূপে মাথা ঘুরে মরছে। বলতে পারেন কাকা বাবু, কবে আসবে সেই দিন যে দিনে শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে শিক্ষিত বেকারের চাকরি পাবে, শিক্ষিত বেকারদের মুখে ফুটে উঠবে হাসি, সংসারে নেমে আসবে নিরবিচ্ছিন্ন শান্তি। এই ভুলজোড়া সমাজে মানুষের যতদিন না নৈতিক পরিবর্তন হচ্ছে, এরপর প্রতিকার হবে না। এরা নিজেকে কোনোদিন পরিবর্তিত হবে না কাকা বাবু। চেষ্টা করলেও পারবে না। তাহলে সমগ্র ভারত আজ বেকারে ছেড়ে যেত না। তুমি এখন কি করবে বলে ঠিক করেছো? সে হারা পথিকের মতো পথ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনো পথের সন্ধান পাচ্ছি না। এদিকে সংসারের বিরাট অভাব, শুধু তাই নয়, পরের 5,000 টাকার জন্য বর্ণনা শ্বশুর বাড়িতে লাঞ্ছনা ভোগ করছে। প্রদীপ, যদি তুমি কিছু মনে না করো, আমি তোমাকে 5,000 টাকা দেবো। তুমি বর্ণের টাকা শোধ করে এসো। আপনি দেবেন? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। বলুন কি শর্ত? আমার শিখামাকে তোমার হাতে তুলে দিতে চাই। বলো বাবা, তুমি এই অনুরোধ রাখবে? অনুরোধ করছেন কেন কাকা বাবু? আমার কাছে বলতে আজ আর কোনো লজ্জা নেই। আমি শিখাকে ভালোবাসি। সেই ভালোবাসাকে সার্থক করতে আপনি যে শিখাকে স্বেচ্ছায় আমার একটু বলে দেবেন, আমি তো ভাবতেও পারি না। আমাকে তুমি বাঁচালে বাবা। একটা বিরাট দুশ্চিন্তা বোঝা মাথা থেকে নেমে গেল। তবে কিন্তু আমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে কাকা বাবু, যতদিন একটা রোজগার খুঁজে পাই। তোমার জন্য আমি নিশ্চয়ই অপেক্ষা করবো প্রদীপ। আজ যখন তোমার অন্তরের কথা আমি জানতে পেরেছি, তখন আমি শিখামাকে তোমার হাতেই তুলে দেবো। তাতে আমার শিখামাও কি হবে। আমি তাহলে এখন আসি কাকা বাবু, আমাকে আবার বাজারে যেতে হবে। ঠিক আছে, তুমি কাল সকালে এসে টাকাটা নিয়ে যেও। তাই হবে। যে দায়িত্ব আজ আপনি আমার হাতে অর্পণ করলেন, যত তাড়াতাড়ি পারি সেই দায়িত্ব পালন করে আপনাকে কন্যা দায়িত্ব অব্যাহতি দিয়ে এই বর্তমান শুভ যুব সম্প্রদায়কে দেখিয়ে দিয়ে যাবো যে সমাজের অন্ধ খঞ্জ মেয়েরাও কোনো অংশে কম নয়, কোনো অংশে কম নয়। না, পৃথিবীর সমস্ত মানুষ এখনো অসৎ হয়ে যায়নি। তাই যদি হতো, তাহলে শিখা মায়ের প্রদীপের ভালোবাসা নেমে আসতো জমনিকা। তুমি ঠিকই বলছো। আমার জীবন অনিবাসীকে এই দেখো, আমাকে চিনতে পারছো না গো, আমাকে চিনতে পারছো না। আমি ফকির বাদশা। কি বাদশা? হ্যাঁ গো, সব থেকে আজ আমার এই বিশাল পৃথিবীতে আমি তোমার মুখে কেটে পাইনি গো। কোথায় তোমার বাড়ি? আজও আমি জানি না। অনেক চেষ্টা করে আমি আমার ঠিকানাটা খুঁজে পাইনি। তবে হ্যাঁ, আমার দুঃখের সাথী একজন কিন্তু আমার পাশে সবসময় থাকে। কে সে? দেবে দেখাচ্ছি না। এই দেখো, এটা তো হচ্ছে মেয়ের ছবি। তুমিও দেখছি আমার মতো পাগল গো, পাগল। কিছুই জানো না গো,
থাকে, তবে আমার মনে হয় তা মানুষের বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে নয়। তুমি ঠিকই বলছো, মানুষই তো বিশ্বাসঘাতক। তাদের বিশ্বাসঘাতকতায় দেশ আজ তাদের পঙ্কিলতায় ডুবে গেছে। আর যারা আমার সর্বস্ব কিনে দিয়ে আমাকে তাদের দুয়ারে বিরামে ডুবে চলো ভাই, আর আজ তুমি আমার এখানে খাবে। আমি না অনেক বাড়িতে গেছি গো, কেউ আমাকে খেতে দেয়নি। পাগল হয়ে আর তুমি আমাকে খেতে বলছো, আমি খাবো গো। অনেকদিন পর আমি বলে খাবো, আজকের যুগে এরকম পাগল রাস্তার অলিতে গুলিতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিন্তু সত্যি কি এরা পাগল? না, এরা পাগল নয়, এদের পাগল সাজিয়েছে ধনির দুলালেরা। একদিন এদের সব ছিল আশা, আকাঙ্ক্ষা, সুখ, স্বপ্ন। ওদেরই চক্রান্তে আজ এরা সব হারিয়ে পাগল হয়ে গেছে। তাই ধনী সমাজের কাছে আমার আবেদন, এই সব সহজ সরল মানুষগুলোকে যদি আপন করে বুকে টেনেন, তাহলে আজ সমাজ ধ্বংসের পথ থেকে রেহাই পাবে, ধ্বংসের পথ থেকে রেহাই পাবে। না, এখানে তো দেখছেন কোথায় গেল হতভাগা। স্কুলে সময় হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত চাল খাচ্ছে। যত জ্বালা আর পানি না। রাজু, রাজু, এই রাজু, আমাকে রাখছো মা? হ্যাঁ রে, তুই কোথায় গিয়েছিলি এতক্ষণ? সব ছেলেরা স্কুলে চলে গেল, তুই কখন যাবি? যা তাড়াতাড়ি চান করে আস। কি হলো, চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? যা। ও, ওরা মুখস্থ হয়নি বোধ হয়। আমার যে বই খাতা নেই। তাই তো। মা, তুমি যে বলতে আমি লেখাপড়া শিখে মস্ত বড় অফিসার হব, অনেক পয়সা উপায় করব, আমাদের আর কোনো অভাব থাকবে না। গরিবের শব্দ থাকতে নেই বাবা, সে শব্দ মাঝপথেই শেষ হয়ে যায়। দাদা, আমি তোর কাকুরবা কেন একটা সামান্য চাকরির জন্য হাজার মাথা ঘুরে আজ হতাশার মাঝে দিন কাটাচ্ছে। তুমি কাঁদছো মা? না তো। মা, তুমি কেন না? বই নেই, খাতা নেই, রোজ রোজ স্কুলে বকুনি খাওয়াচ্ছে। কাল থেকে আমি স্টেশনের চায়ের দোকানে গিয়ে ওরে রাজু, তুই চুপ কর বাবা, তুই চুপ কর। বুকটা আমার পাথর দিয়ে গড়া নয়। আমি যে মা হই, তোর এই দুঃখ আমি সহ্য করতে পারছি না বাবা, সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছি না বলেই তো চলবে না বিজয়া। ভগবান আমাদের কপালে যে দুঃখ লেগেছে, শুধু চেষ্টা করো সেই দুঃখ আমরা দূর করতে পারবো না। আর তাই যদি পারতাম, তাহলে আমি শ্বশুর বাড়িতে গিয়ে চোখের জলে ঘুম পাঠাতে হতো না। আর সামান্য একটা চাকরির জন্য অফিসের দরজায় দরজায় হ্যাঁ গো, ঠাকুরকে চাকরি হবে না? জানি না বিজয়া। ভগবান আমাদের কত দুঃখ দিবেন কে জানে। ঠাকুর যেন দিন দিন কিরকম মন মরা হয়ে যাচ্ছে। ভালোভাবে আমি আর মুখের দিকে তাকাতে পারি না। নেই মুখে আগের মতো হাসি, চোখে মুখে সব সময় বিষাদের ছায়া। বেকারের অভিশাপ মাথায় নিয়ে মনের মধ্যে যে অতি দুর্বিষহে যন্ত্রণা ভোগ করছে, আমরা তা বলতে পারবো না বিজয়া। ওর বুকের মধ্যে জমে আছে তথ্য আদানের রহস্য। ভাবি, সামনে পরীক্ষা, এই সময় স্কুল কামাই করলে রাতে ক্ষতি হবে না বাবা। আচ্ছা বিজয়া, তুমি কি বলো তো, রাতে স্কুলে পড়াতে পারো না? এই করে শুনে যাবে, ওর যে বই নেই, খাতা নেই। ও, এই কথাটা আগে আমার জানা উচিত ছিল। হবে না, আমার মতো গরিবের ঘরের ছেলের লেখাপড়া হবে না। ভাবি, আমার সমস্ত আশা একটার পর একটা সমাধি হয়ে গেল। আমি বাবা হয়ে তোর
নিরানন্দ আছে। আগুন ছবিয়া দোকানিকাকে পুরো ভস্মীভূত করে দেয়। তবুও তো মানুষ তো আগুনকে পুজো করতে চায় না। সে কোন সকালে বাসি উঠে গেছো, চল দুটো কিছু মুখে দেবে চল। চলো কাকু, আমিও তোমার সঙ্গে খাবো। হ্যাঁ রাজু, আজ আমরা দুজনে একসঙ্গে খাবো। দাদা এই নাও, এটা 5,000 টাকা আছে। বর্পণের টাকাটা তুমি শোধ করে দিয়েছো। টাকা পেলে হয়তো বন্ধুরা সেখানে সুখী হবে। কিন্তু একসঙ্গে এত টাকা কোথায় পেলি? না মানে আমি একটা ও চাকরি পেয়েছিস বুঝি? ঠাকুর সত্যি তুমি চাকরি পেয়েছো? আমাকে নতুন জামা কিনে দিও কাকু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দিবে। আমাদের আর কোনো অভাব থাকবে না বিজয়া, সব অভাব এবার তো হয়ে যাবে। আমি জানতাম নিশ্চয়ই একটা চাকরি হবে। তাহলে গাড়িটা কিসের? চাকরির আগে যখন এত টাকা, নিশ্চয় খুব ভালো চাকরি। না দাদা, চাকরি আমি পাইনি। চাকরি পাসনি যদি এত টাকা তাহলে তুই কোথায় পেলি? চুপ করে আছিস তোর বল, চুপ করতে। দাদা আমি ঠিক তোমাকে মুখে বলে বোঝাতে পারবো না। ও এই টাকা তাহলে তুই চুরি করে এনেছি? দাদা এই আমার ভাই হয়েছে যে তুই চোর হলি, আমাদের পবিত্র ব্রাহ্মণ বংশের কলঙ্কের কালি মাখিয়ে দিলি। দাদা ঠাকুর চুপ করো, কাকে কি বলছো তুমি? আমি ঠিকই বলছি বিজয়া, দুঃখ আছে আর তাই বলে আমাদের বংশের মান মর্যাদা তুই কখনো একবার ভেবে দেখলি না? আমাদের বাপ ঠাকুরদাকে হাত দিয়ে দেবতার পুজো করেছে, যাদের রক্ত আমাদের শিরায় শিরায় প্রবাহিত, তুই কিনা সেই হাত দিয়ে চুরি করলি? দাদা তুমি বিশ্বাস করো, এই টাকা আমি চুরি করিনি। না আমি তোর কোনো কথায় বিশ্বাস করি না। আমার কত আশা কত ভরসা ছিল, নিমিষের মধ্যে তুই ধুলিচ্ছা করে দিলি। এই রে তোর বাপের টাকা দিয়ে তুই এই মুহূর্তে বাজার হয়ে যা। আপনি তারপরে তুমি বাড়ি থেকে চলে গেলে বলছো কাকু সেটা দেখার বিষয় আমার নয়। একটা চোর গুন্ডার আশ্রয়ে বাড়িতে হবে না। শান্ত হতে আর আমি পারছি না বিজয়া। অশান্তের ঢেউগুলো আমার বুকের মধ্যে তোর পার করে উঠছে। প্রদীপ তুমি শিক্ষিত, তুমি তো বিমুখ। তোকে আমার উপযুক্ত ভাই বলে আমি লোকের কাছে কত গর্ব অনুভব করতাম। আমি তোর শিক্ষা, আমি তোর মনুষ্যত্ব। এই থেকে তুই কেন মোটাগিরি করলি না? এইটা হয়েছিল অনেক গর্বে। আমি লোকের কাছে গর্ব করে বলতাম আমার ভাই সব কিছুই পয়সা উপার্জন করেছে। আজ তো এই ঘৃণতা দেখে পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন আমার গায়ে থুপ্পার দেবে, আমার দিকে আঙুল দেখিয়ে বলবে ওই সে চোরের দাদা সবচেয়ে চেষ্টাচ্ছি। সহ্য করতে পারবো না। আমার একটা কথা তুমি শোনো দাদা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোর দাদা নই আর তুই আমার ভাই নই। তুই আমার শত্রু, এই দেশের শত্রু। দাদা আমার কাছে তুমি কি সরে যাও। ওকে তুমি চুপ করো, কাকে কি বলছো? ঠাকুর তোমার ভাই পেটের ভাই। একটা চোর গুন্ডাকে খাই বলে আমি সমাজের পেটে করতে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যদি না যাও তাহলে তুই আমার মরা ও কথা তুমি আমাকে বলো না দাদা। তোমার তোমার শাস্তি আমি মাথা পেতে নিয়ে এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি দাদা। কোনোদিন তোমার অবাধ্য হয়নি আর আজও হবো না। তুমি আমাকে আশীর্বাদ করো দাদা। জীবন দিতে আমি দেবো আশীর্বাদ। দেখো বিজয়, দেখো আমাকে
দাদা যখন একটা ভ্রান্ত ধারণাকে মনের মধ্যে প্রশ্রয় দিয়ে আমাকে শাস্তি দিয়েছে, দাদার দেওয়া সেই শাস্তি আমি মাথা পেতে নিয়ে এবারে ছেড়ে চলে যাচ্ছি। বৌদি, আমাকে তুমি আশীর্বাদ করো বৌদি। আমি যদি জয়ী হতে পারি। না, না ঠাকুরপো না, তুমি যেও না, তোমার দাদার কথা ঠিক নেই, আর তুমি রাগ করো না ভাই। আমি তো আমি করিনি বৌদি, আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, তোমাদের আমি কোনোদিন ভুলবো না। তোমাদের স্নেহ ভালোবাসা আমার স্মৃতির পৃষ্ঠায় আজীবন সদাক্ষর লেখা থাকবে। ঠাকুরপো, ঠাকুরপো তুমি যেও না, শোনো, শোনো ঠাকুরপো, তুমি যেও না। এই মনটা আমার যেদিন কেঁদে উঠবে সেদিন বুঝবো এই রাজুকে না দেখলে আর চলছে না। সেই দিন দূর থেকে এসে আমি তোমাদের দেখে যাবো বৌদি। শুধু কাছে এসে এই কুলঙ্গারির মুখ আর দেখাবো। সকলে আমাকে চোর ভাবলে তুই যেন তোর এই অপর মতো তুমি যেও না, যেও না ঠাকুরপো, ঠাকুরপো, তুমি যেও না ঠাকুরপো, মনে ভুলে করে তুই হারলে কোথায় নিজের পায়, হারলে কোথায় নিজের পায়। ভুল করে তুই হারলে কোথায় নিজের পায়, হারলে কোথায় নিজের পায়। দুঃখ সাগরে ডুব দিয়ে তুই, দুঃখ সাগরে ডুব দিয়ে তুই চিল্লি না রে আপন হারলে কোথায় নিজের না যতন পাবে কিনে মন কিনে তো তুই বেরত না যতন পাবে কিনে মনের মতো হিসাব করে দেখবি শেষে, হিসাব করে দেখবি শেষে হারিয়ে ফিরে পাবি আবার। কোথায় নিজে হারলি কোথায় নিজের হারলি কোথায় নিজের ভোলানো মনে রে মা, কাকু যে আজ আমার সঙ্গে খাবে বলেছিল, তুমি কাকুকে দুটো খাবার কথা বললে না? ওরে চুপ কর বাবা, তুই চুপ কর, আমি যে আর পারছি না। বেশ, তোমাদের কোনোদিন কাকুর কথা জিজ্ঞেস করবো না। আমি শুধু ঠাকুরকে ডেকে পৃথিবী বলবো, ঠাকুর, আমার কাকুকে তুমি কোনো কষ্ট দিও না, কোনো কষ্ট দিও না, কোনো কষ্ট দিও না। অভিমান করে ঠাকুরপো বাড়ি ছেড়ে চলে গেল। শত দুঃখ কষ্টের মাঝেও সংসারে যে একটা আনন্দের দিন চলেছিল, হঠাৎ তুমি কেন সেটা নিভিয়ে দিলে ঠাকুর? কেন নিভিয়ে দিলে? কেন নিভিয়ে দিলে ঠাকুর? বলো, বলো তুমি কেন নিভিয়ে দিলে?
বিজয়া, না না, একটা চোরের জন্য চোখের জল ফেলো না। আজ থেকে জানবি প্রদীপ আমাদের কেউ নয়। চুরি না করলে এত টাকা সে কোথায় পাবে বিজয়া? আমি লেখাপড়া শিখিয়েছি, যার উপর আশা, যাকে নিয়ে আমার করব, সেই শিক্ষিত পায়া দিচ্ছ। আমি কোথায় যাবো? তুমি এত দেখো বিজয়া, দেশের মানুষ আমার কাছে অভিযোগ জানাচ্ছে, ওরা বলছে পদে পদে টাকা চুরি করেছে। কোথায় গেল পদে? ওকে আমি শাস্তি দেবো, এবার শাস্তি দেবো। সে আর কোনোদিন যাতে অন্যায় কাজ না করে। তুমি তো তাকে তাড়িয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা বিজয়া, সে এখন কত জানবে? সকাল থেকে কিছু খাইনি। তুমি তুমি তো খেতেও দিলে না। তুমি তো তার মনি, স্নেহে মানুষ করেছো। তুমি চুপ করো না, তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। আমি ওকে সহ্য করতে পারছি না বিজয়া, পারছি না। সে যে আমার মায়ের পেটের ভাই, তার সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক। ওরে ভাই, ফিরে আয় আমার বুকে, ফিরে এটা আমার মুখের কথা, মনের কথা না। আমি বিচারক, আমি ঠিকই বিচার করেছি। আর বয়সে কোনো পাবে না। কোথায় যাচ্ছ তুমি? সদন দরজাটা বন্ধ করে দিয়ে আসি, তা না হলে এক্ষুনি খিদে পেলে আবার আমার অজান্ত বাড়ি এসে তোমার কাছে খেতে চাইবে। খবর দাও, তুমি ওর সঙ্গে কোনো কথা বলবে না। একটা চোর গুন্ডার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠাকুরকে ছোট থেকে আমি ছেলের মতো মানুষ করেছি, যাকে আমি এখনো এক বেলা খেতে না দিলে, যার ভালো করে খাওয়া হয় না, দুধ অন্য চোখে দেখতে না পেলে মনটা আমার কাঁদে। কেমন করে তার সঙ্গে আমি সম্পর্ক ভুলে যাব? না না, আমি তো পারবো না। এই যে বৌদি, কেমন আছেন বৌদি? ভালো আছি ভাই। পুজোতে আমাদের ঠাকুর দেখতে পেলেন না বৌদি? না, শরীরটা বেশ ভালো ছিল না ভাই। ওটা আপনার অজুহাত মাত্র। বন্ধুরা শ্বশুর বাড়ি থেকে না আসায় আপনি মন খারাপ করে বাড়িতে বসে আছেন। না না, মানে যতই চেষ্টা করি না বৌদি, আপনার কাছে আমি গোপন রাখতে পারবেন না। আমি সব শুনেছি। কি শুনেছো ভাই? বন্ধুরা টাকা দিতে না পারায় শ্বশুর বাড়িতে প্রতিনিয়ত বন্ধুরা লাঞ্ছনা ভোগ করছে। কিন্তু বৌদি, আর তো লাঞ্ছনা ভোগ করতে হবে না, এবার সব লাঞ্ছনার অবসান হবে। কি করে বুঝলি? কেন? প্রদীপ বসে 10 টাকা জোগাড় করেছে। তোমার দাদা সেই টাকা নেই, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, চুরি করে পেট ভরে, কিন্তু মন ভরে না ভাই। চুরি? তার মানে প্রদীপ টাকা চুরি করে এনেছে? এই কথা আমরা বিশ্বাস করতে পারলেন বৌদি? চুরি না করলে এত টাকা ঠাকুর পেলে না বৌদি না, চোখের ধরে আমরা ভুল করে বিয়োগ করে ফেলছে। প্রদীপ কোনোদিন চুরি করতে পারে না। আর প্রদীপ যদি চোর হয়, তাহলে পৃথিবীতে মানুষ বলে আর কেউ থাকবে না। সমস্ত পৃথিবীটা ভরে যাবে চোর, গুন্ডা আর বদমাইশে। তাহলে অত টাকা বন্ধুরা মুখে হাসি ফোটাতে প্রফেসর সোমেনাথ দে শিখাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রদীপ ওই টাকা জোগাড় করেছিল। আপনারা শুধু বাইরের অবলম্বনটাকে তাকে দূর করে তাড়িয়ে দিলেন বৌদি। তবে এই কথা কেন ঠাকুর আমাদের কাছে প্রকাশ করে না? সেখানে তো আমরা বরং করে ঘরে নিয়ে আসতাম। ফোকাস একদিন নিশ্চয় করতে হবে। নদী সাগরে পতিত হওয়ার পূর্বে হয়তো পরিবার পড়ে তার গতিপথ বন্ধ হয়ে গেছে। কি ভুল আমরা
ভুল ভুল তো মানুষই করে বলি, আবার মানুষই করে সেই মহাভুলের সংশোধন। বিরাট এই পৃথিবীর মাঝে